বর্তমানে কৃষকরা বিভিন্ন নতুন কৃষি পদ্ধতিতে তাদের চাষবাস করছেন। তাতে একদিকে যেমন কম জায়গায় অনেক কিছু ফসল চাষ করা সম্ভব হচ্ছে, তেমনি অন্যদিকে সঠিক পদ্ধতিতে করায় ফলনও কিন্তু সঠিক মাত্রায় পাওয়া যাচ্ছে। সেরকমই বেশ কিছু পদ্ধতি নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন তাকালে দেখা যায় প্রথাগত কৃষিকাজের বাইরে বেরিয়ে এসে অনেক মশলা জাতীয় ফসল কৃষকরা কমার্শিয়ালি চাষ করছেন, যার মধ্যে আদা, হলুদ প্রভৃতি ফসল চাষ করা কিন্তু অন্যতম লাভজনক। তেমনি এই ফসলগুলি কোনো বড় গাছের নিচেও কিন্তু চাষ করা সম্ভব। কিভাবে অল্প জায়গায় এই ফসলগুলি চাষ করবেন, বা ঘরে যারা ছাদ বাগান করছেন তারা কিভাবে অল্প জায়গায় আদা, হলুদের মতন বিভিন্ন মশলা এবং আবাদি ফসল করবেন, সেটা আমাদের জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মশলা এবং আবাদি ফসল বিভাগের অধ্যাপক ডক্টর অমিত বরণ সারাঙ্গী স্যার। আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আদা, হলুদ, এই যে দুটো ফসলের নাম আপনারা বললেন, এগুলো আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয় দুটো মশলা। তো হলুদটা আমরা হারভেস্ট করে ফেলেছে আমাদের চাষি ভাইরা। সাধারণতভাবে এপ্রিল মের দিকে তুলে নিয়ে একটা হয়, আমাদের লাগানোর একটা প্রস্তুতি চলে। তো সাধারণভাবে এবারে তো বৃষ্টি ঠিকঠাক হবে আমরা আশা করছি। চাষি ভাইরা যে যে প্রয়োজন হয় চাষি ভাইদের কাছে হলুদ এবং আদা চাষে, যেহেতু এটা মাটির নিচের ফসল, কন্দ জাতীয় ফসল আপনারা জানেন, তো সেজন্য কি হয়, মাটিটাকে ভালো করে তৈরি করতে হয় এবং আগাছাটাকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। মাটি যদি ঠিক থাকে, এবারে ধরুন বৃষ্টিকালীন ফসল যেহেতু এটা নয়, বেড়ে উঠবে বৃষ্টির সময়, কিন্তু দীর্ঘমেয়াদী ফসল, আদা হলুদ দুটোই হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল। তো দীর্ঘমেয়াদী ফসল হওয়ার জন্য এদের যেটা প্রয়োজন হয়, খাবার দাবারটা। চাষি ভাইরা সাধারণত খাবার এই জায়গাটাতে একটু গন্ডগোল করে ফেলেন। তো আমরা যদি খাবার দাবার চাষি ভাইরা ঠিকঠাক সরবরাহ করতে পারেন, আর জলসেচের প্রয়োজনটা ঠিকঠাক যদি মেটাতে পারেন, তাহলে কিন্তু ভালো ভালো ফসল আমরা আমরা করতে পারি, যে আশা করতে পারি যে চাষি ভাইরা ভালো ফসল ঘরে তুলতে পারবে। এবার হচ্ছে সংরক্ষণের একটা সমস্যা থাকে। হলুদে যেটা খুবই কম থাকে, কিন্তু আদাতে একটা সংরক্ষণের সমস্যা হয়, কিছু রোগ ব্যাধি হয়। তো সেজন্য সেটাকে সুন্দরভাবে যদি শুকিয়ে নিয়ে, যেরকমভাবে মাঠে ফসলটাকে সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়, যে ধরনের ধরুন আর্দ্রতা প্রয়োজন হয়, বেশি আর্দ্র হলে সমস্যা হয় কি, বেশি আর্দ্র হলে তাতে ফাঙ্গাল ডিজিজ বা যেগুলো হচ্ছে সংরক্ষণের সময় যে রোগগুলো হয়, সেগুলো একটু বেশি ধরনের হতে পারে। আর আবার এটাও ঘটনা যে যদি আপনি একেবারে শুকিয়ে ফেলেন, আদা একেবারে শুকিয়ে ফেললে তো তা বিস্বাদ হয়ে যাবে, তার ঝাঁঝ বা লোকে কিনবে না বাজারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হয়। তারপরে আমাদের সংরক্ষণের জায়গাটা যেন হাওয়া বাতাসযুক্ত হয়, এই জায়গাগুলো করতে হবে। এখন আদার ক্ষেত্রে যেটা হয় যে মানুষের একটা পছন্দের জায়গা হচ্ছে ছিবড়ে বেশি হয়ে গেলে সেটা কেনে না। তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের জাত তৈরি হয়েছে। সেই জাতগুলো যদি ব্যবহার করা হয়, গরু বাথান জাতটা আমরা ব্যবহার করি বেশি, যেটা পাহাড়ে খুব ভালোভাবে হয়। আমাদের উড়িষ্যা থেকে কিছু জাত রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর হলুদের ক্ষেত্রে তো আমাদের পশ্চিমবঙ্গেই একটি ভালো জাত তৈরি হয়েছে সুরঞ্জনা বলে, যেটা আমাদের আমাদের যে মশলা প্রকল্প রয়েছে, যে সর্বভারতীয় প্রকল্প রয়েছে আইআইএসআর, যে যারা মশলার মানুষজন রয়েছেন, তারাও কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছেন। তো আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যেটা এআইসিআরপি অন প্ল্যান্টেশন ক্রপস, এখানে আমরা দীর্ঘদিন ধরেই এই আদা এবং হলুদ দুটোই আমরা চাষ করে থাকি। তো একেবারে সুনির্দিষ্টভাবে আলাদাভাবে না চাষ করা হলেও অনেক সময় আমরা কোকন, যেটা নারকেল সমন্বিত বললাম, যে নারকেলের বাগানের মধ্যে অনেক তো গাছ থেকে গাছ বা লাইন থেকে লাইনের মধ্যে অনেকটা দূরত্ব থাকে। তো সেই জায়গাটাকে আমরা উপযোগী করে নিয়ে সেখানে আমরা হলুদ বা আদা চাষ করে থাকি, এবং এবারেও আমাদের সুন্দর দীর্ঘ ফলন হয়েছে। আমরা এগুলোকে চাষিদেরকেও আমরা উৎসাহ দিতে চাই যে আপনারাও করুন, কারণ এটা হলুদটা তো ছায়াযুক্ত অঞ্চলেও হতে পারে, গাছের ছায়াতে হতে পারে, তবে অবশ্যই আম গাছের ছায়া বা ঘন গাছের ছায়াতে এটা হবে না।
এটার জন্য একটা নির্দিষ্ট ধরনের সূর্যালোক প্রয়োজন হয়, বিক্ষিপ্ত সূর্যালোক বলা হয়, যেটা দেখবেন নারকেল গাছের পাতার বিন্যাসটা এমন হয় যে তার মধ্যে দিয়ে যে সূর্যালোকটা পড়ার কথা ঠিক ততটুকুই, এবং সেটা গাছের সুন্দরভাবে ওরা ব্যবহার করতে পারে। শুধু আদা হলুদ নয়, আমরা অনেক কিছুই লাগাতে পারি, কিন্তু আদা হলুদ যেহেতু পরিচর্যা কম লাগে, আদা হলুদের মধ্যে তেমন আদার একটা রোগ হয় ঠিকই, কিন্তু আর খুব একটা পোকার প্রকোপটা খুব একটা ভালো হয় না। তো সেই দিক দিয়ে বিচার করলে এগুলো অর্থকরী ফসল হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা করতে পারেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আমরা তাদের জন্য তাদের বীজ সরবরাহ, আমাদের বীজও আমরা বিক্রি করি এখান থেকে, তো এসব আমরা সরবরাহ করতে পারি। এছাড়াও বাজারেও বীজ পাওয়া যাবে, যদি ওনারা সঠিক নির্বাচন করতে পারেন। বীজটা সঠিক নির্বাচন না করলে পরবর্তী ক্ষেত্রে গাছের রোগ পোকার প্রাদুর্ভাব হতে পারে, গাছের দুর্বল হয়ে যেতে পারে এবং কন্দটা ফলনটা ভালো হবে না। তো সেই জন্য বীজটাই তো আসল চাবিকাঠি। তো এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সঠিক গুণমানের বীজ তৈরি করতে পারছি। ওপেন ফিল্ডে না করার কিছু নেই, কিন্তু সাধারণভাবে আমাদের এখানে দেখবেন সব তো মানে মার্জিনাল ফার্মার, প্রান্তিক চাষি ভাই, তো তাদের জন্য একেবারে আদা হলুদের জন্য সুনির্দিষ্ট বাগান সেরকমভাবে নেই। তো সেজন্যই বলছি যে ধরুন যদি কিছু ফলের বাগান রয়েছে, একটা বাড়ির পেছন দিকে একটা বাগান রয়েছে, সেখানে ওনারা আদা হলুদ করতে পারেন। কমার্শিয়ালির কথা আমি বলছি না, কমার্শিয়ালি করতে চাইলে ওনারা যে জমি রয়েছে তাতে ওনারা করতে পারেন। মানে ওপেন ফিল্ডে ভালো হবে না, ছায়াযুক্ত অঞ্চলই লাগবে, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি ওপেনেও করতে পারবেন, সূর্যালোক থাকলেও হতে পারে, কিন্তু কিছু জাত রয়েছে যেগুলো হচ্ছে কম ছায়া পছন্দ করে, আই মিন মানে কম সূর্যালোক পছন্দ করে। কিছু উৎসাহী চাষি ভাই যদিও এটার দিকে আগ্রহী হয়েছেন, কিন্তু সাধারণভাবে বাড়ির প্রয়োজনটুকু মেটানোর জন্য বস্তাতে করেন। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন এটা আজকাল খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ জায়গা খুব একটা সেরকম কিছু লাগছে না। বস্তার মধ্যে প্রয়োজনীয় খাদ্য উপকরণ দিয়ে মাটি, বালি বা কিছু সার, এই যে প্রয়োজনীয় সার, সেটা হলে ছাদেও করতে পারা যায়, সুন্দর ফলন হয়। মাটির তলায় রাখা মানে কি, যে সময় আমার তোলার কথা আমি তুললাম না, ওটা রেখে দিলাম, সেটা পরবর্তীকালে যখন আমার লাগানোর সময় হয়ে যাবে, সেটা ততদিন পর্যন্ত যদি রেখে দিই তাহলে তো গাছ গজিয়ে যাবে আবার। কিন্তু আপনি মাটির নিচে রাখতে গেলে আপনি হয় তুললেন না, এটা একটা পদ্ধতি হতে পারে, পরে তুলে নেবেন। দুই হতে পারে যে আপনি একটা মাটিতে গর্ত করে তার মধ্যে কিছু পদ্ধতি রয়েছে যে একেবারে মাটি দিলে হবে না, তাতে আর্দ্রতা থাকলে হবে না, তাতে যদি আমি সিমেন্টিং করতে পারেন, সেরকম করে খানিকটা বালির লেয়ার দিয়ে বস্তার মধ্যে করে আপনি রেখে দিতে পারেন, তারপরে কিছু চাপা দিয়ে দিলেন, কিছুদিন রাখা যাবে, তাতে সরাসরি হিটটা যেন আবার ক্ষতি না করে, সেটাও একটা ব্যাপার। ভেতরে তো অনেকটা হিট জেনারেট করবে। আর আগামী দিনে যারা আদা চাষ করবে, আদা বা হলুদ চাষ, তাদের জমির প্রস্তুতিকরণটা কিভাবে করবে? জমির প্রস্তুতিকরণ এই প্রথমেই যেটা বললাম, যে যেহেতু মাটির নিচের ফসল, তার জন্য মাটিটাকে আমাদের হালকা ঝুরঝুরে করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের মাটি, যে ধরনের জেলাগুলোতে আমরা দেখতে পাই, যে প্রত্যেকটা জেলাতেই আদা হলুদ হওয়ার উপযুক্ত, এমনকি বাঁকুড়া, বীরভূমেও এটা করা যাবে। কিন্তু একটা জিনিস, যদি ঝুরঝুরে না হয়, তাহলে হচ্ছে আপনাকে যেটা গোবর সার বা কম্পোস্ট, এই জাতীয় জিনিসগুলো, পাতা পচা সার, এগুলো একটু দিতে হবে, মাটিটা যাতে নরম হয়, মাটির স্বাস্থ্য যাতে ভালো থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর বিঘাতে কেমন লাগবে বীজ? এটাতে আমরা সাধারণত দূরত্বটা বলি যে 25 সেন্টিমিটার আর 20-25 গ্রামের মতো করে আমরা টুকরো করতে বলি। তা 50-60 হাজার টাকা তো লাভ হবেই বিঘেতে, আমার ধারণা। সেটা প্রতি জমিতে। আমরা শুনে নিলাম সঠিক পদ্ধতিতে এই মশলা জাতীয় ফসলগুলি যদি চাষ করা সম্ভব হয়, তবে এগুলো থেকেও কিন্তু কৃষক লাভবান হতে পারেন, এবং এই জাতীয় ফসল চাষ করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না, একসঙ্গে একের অধিক ফসল কিন্তু চাষ করা সম্ভব হয়। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের ফসল চাষের উপর ট্রেনিং নেবেন বা পরামর্শ নেবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরের
যোগাযোগ করে সঠিকভাবে ট্রেনিং এবং পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।